গোটা রাজ্য জুড়ে আজ পালিত হল ৭৯তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস। ২৭শে ডিসেম্বর ১৯৪৫ এ রাজ্যের মানুষ, বিশেষ করে নৃগোষ্ঠী অংশের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। জনশিক্ষা আন্দোলন সম্পর্কে এই রাজ্যের বহু মানুষ অবগত আছেন। বিশেষ করে নৃগোষ্ঠী অংশের প্রবীণ নাগরিকরা হয়তো খুব ভালো করেই বলতে পারবেন এই আন্দোলনের ব্যাপারে। বলা হয়, সেই সময় রাজ আমলে নিরক্ষরতা ও দারিদ্রতার কারণে প্রজাদের জনজীবন শোচনীয় হয়ে পড়ে। আর সেই নিরক্ষরতা ও দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করে তার অবসান করতেই প্রতিষ্ঠিত হয় জনশিক্ষা সমিতি। ১১ জন সদস্যর প্রতিষ্ঠা কমিটির সভাপতি ছিলেন সুধন্যা দেববর্মা, সহ-সভাপতি ছিলেন দশরথ দেববর্মা এবং সম্পাদক ছিলেন হেমন্ত দেববর্মা। সেই ১১ জনের মধ্যে আজ আর কেউ বেঁচে নেই। এই জনশিক্ষা সমিতি সারা রাজ্য জুড়ে বেসরকারিভাবে বহু বিদ্যালয় গড়ে তুলেছিল। কিন্তু তারপর কি হয়েছিল? সেই বিদ্যালয়গুলোতে পঠন পাঠন কিভাবে চলত? তৎকালীন সময়ে রাজপরিবার থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? দেশ স্বাধীন হবার পর এবং ত্রিপুরা ভারতভুক্ত হবার পর এই আন্দোলন কি রূপ নেয়? এই আন্দোলন রাজ্যবাসীর ওপর কি প্রভাব ফেলেছিল? এবং সর্বোপরি জনশিক্ষা আন্দোলন ত্রিপুরা রাজ্যে বর্তমানে কিভাবে প্রাসঙ্গিক? চলুন আজ বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন জনশিক্ষা সমিতি, জনশিক্ষা আন্দোলন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি বিশেষ টকশো। আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা এবং সমীর দেববর্মা। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সমীরবাবু, আপনার কাছেই প্রথমে আসি। ১৯৪৫ সালে রাজ্যের তৎকালীন কয়েকজন শিক্ষিত যুবক জনশিক্ষা সমিতি গঠন করেছিলেন। কেন, কি পরিপ্রেক্ষিতে জনশিক্ষা সমিতি গঠন করতে হয়েছিল? ১৯৪৫ সালে ২৭শে ডিসেম্বর, মানে ১৩৫৫ খ্রিস্টাব্দের ১১ই পৌষ, সেই সময়ে ত্রিপুরার সেই সময় যারা শিক্ষিত ছিলেন, দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, দীনেশ দেববর্মা, বিদ্যা দেববর্মা, রবীন্দ্র কিশোর দেববর্মা, যারা শিক্ষিত এবং ওনারা পড়াশোনা শেষ করে, কলেজের পড়াশোনা শেষ, কারো স্কুলে পড়াশোনা শেষ করার পরে ত্রিপুরার যা শিক্ষার যা অবস্থা, বিশেষ করে ত্রিপুরার উপজাতিদের মধ্যে, উপজাতি অঞ্চলে শিক্ষা অবস্থা এবং শিক্ষার যেহেতু সব জায়গায় সবে গড়ে ওঠেনি, শিক্ষার আলো পৌঁছেনি, সেই জন্য কুসংস্কার, সেই উপজাতিদের মধ্যে কুসংস্কারের মধ্যে আবদ্ধ ছিল। সেই কুসংস্কার এবং শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য যারা সেই সময় পড়াশোনা শেষ করে, কলেজের বা স্কুলে পড়াশোনা শেষ করে ভালো চাকরি নিতে পারতেন, ওনারা চাকরি যদি করতেন সেই সময় ভালো চাকরি পেতেন এবং পরবর্তী সময়ে বড় বড় অফিসার হতে পারতেন। সেই সমস্ত যে ভবিষ্যতের যে তাদের যে ভবিষ্যৎ বা নিজের যে ভবিষ্যৎ বা পরিবারের ভবিষ্যৎ সমস্তকে তুচ্ছ করে সমাজের জন্য যে জীবনটা উৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে যে বলেছিলেন আপনি প্রথমেই, যে হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মা, দশরথ দেববর্মা, তারপরে বিদ্যা দেববর্মা, দীনেশ দেববর্মা, তখন নীলমণি দেববর্মা। আমি এখানে আপনাকে যদি আমি একটু আটকে রাখবো এই জায়গাটাতে, আমি যেহেতু আপনি সবার নাম বলছেন, আমি দর্শক বন্ধুদের যারা জনশিক্ষা সমিতির সেই প্রথম বৈঠক, সেই বলা হয় যে প্রথম বৈঠকে প্রায় ১৯-২০ জন যুবক, ছাত্র যুবক সেদিন, বিশেষ করে উপজাতি ছাত্র যুবকরা সেদিন উপস্থিত ছিলেন এবং সেখানে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় ১১ জনের এবং কার্যকরী কমিটি গঠিত হয়। সেখানে আমি প্রথমে ৩ জনের নাম বলেছি। সুধন্যা দেববর্মা সভাপতি, দশরথ দেব সভাপতি, হেমন্ত দেববর্মা সাধারণ সম্পাদক, জগবন্ধু দেববর্মা কোষাধ্যক্ষ ছিলেন, অঘোর দেববর্মা কার্যকরী সম্পাদক, যোগেন্দ্র দেববর্মা কেন্দ্রীয় কমিটির সদস্য, নীলমণি দেববর্মা সদস্য, খগেন্দ্র দেববর্মা, রবীন্দ্র দেববর্মা, রামচন্দ্র দেববর্মা,
শুক্রাম দেববর্মা, হরিচরণ দেববর্মা, ধর্মরায় দেববর্মা এবং হরিনাথ দেববর্মা এনারা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য। এবং এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন রমেশ দেববর্মা, শশাঙ্ক দেববর্মা, চিত্ত দেববর্মা, রামচন্দ্র দেববর্মা, অমূল্য দেববর্মা এবং রাধামণি দেববর্মা প্রমুখ। বলুন। ওনারা যে ত্রিপুরার যে বিভিন্ন পাহাড় অঞ্চলে যেখানে মানে শিক্ষা তো চিন্তা করাই যায় না, এবং খাদ্য বা তাদের বাসস্থান বা যে কুসংস্কার যেটা বললাম, বিভিন্ন ধরনের কুসংস্কারে আবদ্ধ ছিল, সেই সব থেকে মুক্ত করার জন্যই সেই সদরের আপনার দুর্গা চৌধুরী পাড়াতে যে সভা হয়েছিল সেখান থেকেই যাত্রা শুরু। এবং সেই সময় যে পরিস্থিতিতে এই জনশিক্ষা সমিতি গঠিত হয়েছিল, যার কাজ শুরু হয়েছিল, কাজটা খুব কঠিন ছিল রাজন্য শাসনে। না, সেটা দুর্গা চৌধুরী পাড়ায় তো শুরু হয়েছিল এবং সেই 11 জন শুরু করেছিলেন ধরুন এই জিনিসটা। কিন্তু মূল ব্যাপারটা যেটা জানার ইচ্ছে, যে সেই সময় যেটা বলা হয় বেসিক্যালি, যে সেই সময় শিক্ষা এবং আর্থসামাজিক, আপনি যেটা বলছিলেন আর্থসামাজিক অবস্থা সেই রাজন্য আমলে, এখন সেটা রাজ আমলে তাহলে সেরকম হওয়ার পেছনে কারণ কি ছিল? রাজন্য শাসনে আমরা যতদূর শুনেছি, কারণ আমরা তো আমাদের যা বয়স, আমরা তো রাজন্য শাসন আমরা সেটা দেখার সুযোগ হয়নি আমাদের, কিন্তু আমরা ছোট থাকতে ইভেন আমাদের বয়স যখন যুবক, সেই সময়ও সেই সময়ে যারা চাকরি করেছেন রাজার বিভিন্ন সেনাবাহিনীতে বা বিভিন্ন পদে হলে ছোটখাটো একটা চাকরি যারা করেছিলেন, তাদের যে মুখে যা শুনেছি, তাদের আলোচনায় বা গল্পে যা শুনেছি, সেখানকার সেই সময়ে শাসন বলতে যে ধরনের অবস্থা ছিল, তো শাসন মানে তো রাজন্য শাসন মানে তো শোষণ, প্রজাদের শোষণ। প্রজারা দিতে পারবে কি পারবে না সেটার কোনো বলার কোনো সুযোগ নেই, দিতে হবে। দিতে না পারলে সেই সময়কার যারা মিলিটারি দিয়ে বা বিভিন্নভাবে আদায় করা হতো, বাড়ির দান বা বিভিন্ন সম্পত্তি সেখানে নিয়ে যাওয়া। এই অবস্থা যখন দেখেছে যারা শিক্ষিত, যারা শিক্ষার আলো দেখেছেন, এখানে হোক আগরতলা শহরের হোক বা বাংলাদেশের বিভিন্ন মানে ঢাকা বা বিশ্ববিদ্যালয় বা কলেজে হোক পড়াশোনা করে যারা শিক্ষার আলো যারা দেখে, যাদের শিক্ষার আলো পড়েছে, যাদের শরীরে যারা শিক্ষিত হয়েছেন, তারা তো সবকিছু একটা পরিবর্তন, একটা তুলনামূলক দেখার একটা সুযোগ হয়েছে। যার জন্য এখানে এসে চিন্তা তাদের মধ্যে নিশ্চয়ই সেই সময় যা আমরা দেখেছি, যে বইতে যারা পড়াশোনা করে আমরা যা জানতে পেরেছি, একটা জাতিকে বা একটা উপজাতি যে সম্প্রদায় হোক, তাদেরকে গড়ে তুলতে গেলে প্রথম যেটা দরকার সেটা হলো শিক্ষা পৌঁছে দেওয়া, শিক্ষার আলোটা পৌঁছে দেওয়া। এই জন্যই আমরা যারা গণমুক্তি পরিষদ করি বা আমরা যারা উপজাতি অংশের সম্প্রদায়, এই জনশিক্ষা দিবসের যে গঠন হওয়ার যে দিনটা, এটা আমাদের যে উপজাতিদের জন্য এটা একটা নবজাগরণের দিন বা সূচনা আমরা বলে থাকি। যে এটা যদি না হতো, সেই 1945 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর গঠন না হতো, এই যারা যুবক সেই সময় নিজেদের জীবনটা উৎসর্গ না করতো, তাহলে হয়তো এখানে আছে আজকে আমরা যে অবস্থায় এসে পৌঁছেছি, এখানে হয়তো আমরা পৌঁছতে পারতাম না। বা বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যেগুলো দেখি, এখনো বিভিন্ন পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় মানে প্রায় শেষের পর্যায়ে, এখানেও আপনার ভারতবর্ষেও এখনো শোনা যায় যে এরকম যে বিভিন্ন দ্বীপপুঞ্জে যারা কিছু কিছু সম্প্রদায় আছে, তারা প্রায় শেষ বলা যায়। আমরা হয়তো সেই জায়গাতেই থাকতাম। আমাদের সেই সময়কার যারা শিক্ষার আলো যাদের উপরে পড়েছে, যারা শিক্ষিত হয়েছেন, ওনারা যদি এই নেতৃত্ব দিয়ে যদি জনশিক্ষা দিবস বা জনশিক্ষা সমিতি গঠন তুলতেন, শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য নিজেরা কষ্ট করে মানে টাকা পয়সা তুলে স্কুল ঘর করেছেন, শ্রম দিয়েছেন, ছোট ছোট ঘর করেছেন, অসংখ্য স্কুল গ্রামে গ্রামে স্কুল করে তুলেছেন। কমপক্ষে প্রথম যে প্রাথমিক যে শিক্ষা, অক্ষর পরিচয়টা, বর্ণ পরিচয়টা করিয়ে দেওয়ার জন্য যে কাজটা শুরু করেছিলেন, এই কাজটাই পরবর্তী সময় ধাপে ধাপে আমরা হয়তো আলোচনাতে আপনি নিশ্চয়ই। আমি আসবো আপনার কাছে আরেকবার।
দর্শক বন্ধুরা, ত্রিপুরায় বলা হয় যে ত্রিপুরা 184 জন রাজা রাজত্ব করেছেন। তারা প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করেছেন, সেই খাজনার টাকা দিয়ে প্রসাদ তৈরি করেছেন। রাজাদের কল্যাণে নানা কাজ করা হয়েছে, কিন্তু প্রসাদের কল্যাণে তাদের শিক্ষার বা প্রজাদের উন্নয়নে, তাদের শিক্ষার ব্যাপারে, আর্থসামাজিক উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন অনেক সময় বিভিন্ন মহল থেকে। এটা কতটা সত্যি অমলেন্দু বাবু? এটা কতটা সত্যি, এবং জনশিক্ষা আন্দোলনের সঙ্গে এই রাজাদের এই ভূমিকা কিভাবে যুক্ত, কিভাবে প্রাসঙ্গিক এই জায়গাটা? প্রথমে দর্শক বন্ধুদের, আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি এবং আমার সহ যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ভেনঘাটকেও এই জনশিক্ষা, ঐতিহাসিক জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে আমাদেরকে এখানে আমন্ত্রণ করা, আলোচনা করার জন্য যে আমাদেরকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমীরদা বলেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যে যা কয়েকটা লেখায় আমরা পড়লাম, 1300 বছর রাজত্ব করেছে 184 জন রাজা। আসলে আমাদের ত্রিপুরা রাজ্যের ইতিহাসটা, রাজতন্ত্র যারা ইতিহাস লেখেন, রাজার পক্ষেই লেখেন, রাজা যা বলবেন তাই লেখেন, কিন্তু প্রজাদের যে তার যে সংগ্রামের ইতিহাস, এটা তো রাজা লেখেন না। আচ্ছা, কাজেই এই সংগ্রামের ইতিহাস, জনগণের যে তার যে সংগ্রাম, তার যে আন্দোলন, বেঁচে থাকার লড়াই, তার অগ্রগতি হওয়ার যে আকাঙ্ক্ষা, এটার ইতিহাস কিন্তু রাজারা লেখেন না। আচ্ছা, আমরা তাহলে যে সেই রাজা আমলের যে সব বইগুলো পড়ি বা ইতিহাস যেগুলো পড়ি, বিশেষ করে রাজমালা বলুন, সেখানে আপনি বলছেন এইসবের যে প্রজাদের যে সংগ্রাম, সেখানে এরকম উল্লেখ নেই। সেজন্য এই যে জনশিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট, যারা জীবিত ছিলেন, যারা উদ্যোক্তা ছিলেন, তারা কিছু বই লিখেছেন, কথা লিখেছেন। তার থেকে আমাদের যে চিন্তাধারা, আমরা যা পেয়েছি তথ্যগুলা, এই তথ্যগুলোর উপরেই নির্ভর করে আমাদের আলোচনা। আচ্ছা, আচ্ছা। রাজাদের ইতিহাস রাজারা লেখেন, কোন রাজা ছিলেন, কবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে শাসন করেছেন, তা ইত্যাদি লেখেন। কিন্তু দেখা যায় 184 জন রাজা যদি রাজত্বও করে থাকে, 1300 বছর রাজত্বও যদি করে থাকে, যদি এটা ধরা যায়, তাহলে আমরা এই কথা বলতে পারি যে 1945-এ বা তার কয়েক বছর আগে 1940, এই সনগুলাতে ত্রিপুরা রাজ্যের শিক্ষিতর হার কতজন ছিল, লেখাপড়া জানা কতজন ছিল। আচ্ছা, একটা রাজা একটা সমীক্ষা করেছিলেন, তাতে দেখা যায় যে ত্রিপুরা রাজ্যের শিক্ষিতর সংখ্যা দেখা যায়, এটা 1310 খ্রিস্টাব্দে এটা একটা সমীক্ষা করেছেন। এই সমীক্ষাতে দেখা যায় যে আমাদের ত্রিপুরা রাজ্যের ওই সময় মহারাজা লাস্ট, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আমলে, তাতে দেখা যায় এখানে 0.22% লেখাপড়া বা সরয়া এটা জানা, লিটারেট। তাহলে সারা যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে মানুষ, জনগণ, প্রজা, তারা শিক্ষার আলো পৌঁছায়নি। এর কি দৃষ্টান্ত আমরা দেখতে পারি? ত্রিপুরা রাজ্যের লাস্ট যে রাজা, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, এই রাজা আমলেই, যেটা লাস্ট তিনি ছিলেন রাজা, এই আমলেই আমরা দেখতে পারি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কটি স্কুল ছিল। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে তুলসীবতী ছিল, উমাকান্ত ছিল, ধর্মনগরে একটা ইনস্টিটিউট ছিল, আচ্ছা, বিলুনিয়াতে একটা ছিল, তারপর আপনার উদয়পুরে ছিল, এরকম সোনামুড়াতে একটা ছিল, এরকম কয়েকটা 8 থেকে 10টা স্কুল প্রধান শহর
কে ভিত্তি করে, কেন্দ্র ভিত্তি করে এটা করেছে, এবং এটা করার উদ্দেশ্য আছে। রাজকার্য চালাতে হবে, রাজকার্য চালাতে গেলে কেরানির দরকার, বিভিন্ন কর্মচারীর দরকার, আচ্ছা তাদের লেখাপড়া করতে হবে। আচ্ছা রাজাদের সর্দার, রাজাদের যে রাজ পরিবারের বংশধর কর্তা, এই যে তাদের ছেলে সন্তান কোথায় গিয়ে পড়াশোনা করবে? প্রজা নিরক্ষর থাকুক, কিন্তু রাজার সন্তান, সর্দার, ভলেন্টিয়ার, তাদের তো পড়াশোনা করতে হবে। এই দৃষ্টিভঙ্গিতেই, চিন্তাধারাতেই শহর কেন্দ্রিক কয়েকটি স্কুল করেছে। আর প্রজারার জন্য, ত্রিপুরা রাজ্যের আমজনতার জন্য কোন স্কুল স্থাপন গ্রাম পাহাড়ে করেনি, এবং সেই জন্যই নিরক্ষরতার হার 0.22 আপনি বললেন, একদম নিরক্ষরতার হার 100 কাছাকাছি, 99 পয়েন্ট, আপনি 85 ধরতে পারেন নিরক্ষরতা। তাহলে এই নিরক্ষরতা যদি একটা সমাজে, একটা রাজ্যে থাকে, তাহলে এই সমাজ কোনোদিনও অগ্রগতির দিকে যেতে পারবে না। তাহলে ওই সময় ট্রাইবেল যুবক, যারা কৃষক সন্তান, যারা জমিয়ার সন্তান, যারা কোনো মতে উমাকান্ত স্কুলে, হোস্টেলে থেকে, বোর্ডিং থেকে, ত্রিপুরা হাউজিং বোর্ডিং এ ছিল, এখানে পড়াশোনা করে কোনো মতে তারা হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মা, দশরথ দেববর্মা, অঘুর দেববর্মা, তারা পড়াশোনা করে বুঝতে পারেন। এবং দশরথ দেববর্মা যখন স্কুল মাধ্যমিক পাস করে উমাকান্ত থেকে যখন তিনি হবিগঞ্জে যান উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য, এই উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য হবিগঞ্জে যখন যান, তখন একটা কলেজে যখন যান, তখন তো একটা দেশের বহু ছাত্রছাত্রীদের সঙ্গে তার তো মিলন হয়, এটি স্বাভাবিক। এবং ওই সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এদিকে আপনার ভারতের স্বাধীনতা সংগ্রাম, তুরপার স্বাধীনতা দোরগোড়ায় ছিল, দোরগোড়ায় ছিল তখন 1945। স্বাধীনতা সংগ্রাম, সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রাম, এই সংগ্রামের যে বইগুলা তার এইসব একজন কলেজ ছাত্রর কাছে আসে, পড়াশোনা করছে, সে দেখছে, পত্রপত্রিকা আছে। তখন এই যে জনগণকে কিভাবে জাগ্রত করা যায়, ঘুমন্ত প্রজাদের কিভাবে জাগরণ করা যায়, একমাত্র তো শিক্ষাই। এবং ওই জন্যই যেটা সমীর দা যেটা বলেছেন, আপনিও যেটা দিয়ে শুরু করেছেন, যে তারা প্রথম বৈঠকটা বোর্ডিং হাউসই করেন। বোর্ডিং হাউসে করে তারা চিন্তাধারা করেন, এই যে নিরক্ষরতা, কুসংস্কার, ডাইনি প্রথা, ডাইনি প্রথা এখনো শেষ হয়নি, খুব কচিত একটা দুইটা জায়গা আমরা দেখতে পাই এখন। তাহলে এই যে সংগ্রাম কিন্তু 1945 থেকে শুরু হয়েছে ডাইনি প্রথার বিরুদ্ধে, ঘর জামাই থাকা, আমরা চামড়িকানায় কই। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই প্রথাগুলা, আরো অনেক প্রথা আছে, কুপ্রথা আছে, যেটা কুসংস্কার বলা হয়। এই কুসংস্কার বিরুদ্ধে লড়াই। এবং আমরা দেখলাম ত্রিপুরার যে রাজারা ককবরক ভাষা কোনো প্রয়োগই করল না। মহারাজা বীর বিক্রম আমলেও না, লাস্ট রাজা, তাকে আধুনিক রাজা বলা হয়, আচ্ছা, কেউ কেউ উল্লেখ করেন। কিন্তু আমরা আধুনিক রাজা আমরা যদি ধরেও নেই, তাহলে পরেও ককবরক ভাষার কোনো মুদ্রা হয়েছে, কিন্তু মুদ্রাগুলোতে তো ককবরকের কোনো উল্লেখ নেই। আচ্ছা, আপনার যেখানে রাজকার্যের যে পরিচালনার যে কাগজপত্র, এখানেও কোনো উল্লেখ নেই ককবরকের। এখন এই ককবরকের বিভিন্ন আমাদের সংস্কৃতি আছে, নাচ আছে, গান আছে, যেটা এই জনশিক্ষা আন্দোলনের মধ্যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার সাথে সাথে উপজাতি অংশের মানুষের তার যে সংস্কৃতি, এটাও একটা চেতনার দিকে, অগ্রগতির দিকে এসেছে। এবং জনশিক্ষা যে কর্মীরা আপনি বলছেন, তারা যে চিন্তা ভাবনা করেছেন, যে তারাই চিন্তাধারা করেছেন, তাহলে নিরক্ষরতা, কুসংস্কার, দারিদ্র্যের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, রাজাদের শোষণের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, তাহলে প্রথমে আমাদের শিক্ষার দিতে হবে প্রজাদের। কিন্তু রাজা তো শিক্ষা দেয়নি, রাজা তো স্কুল করে না, ওই তখন নিজেরা চাঁদা তুলে, শ্রম দিয়ে স্কুল তৈরি করলো, বাস আনলো পাহাড় থেকে, শন আনলো পাহাড় থেকে, কাঠ কেটে এখানে ছাত্রদের বসানোর ব্যবস্থা করলো। এবং যে স্কুলের টিচার থাকবে ক্লাস 1-এর, যদি কেউ যদি পড়াশোনা করে থাকে, তাহলে ওই ক্লাস 1-এর স্টুডেন্টই সরাইয়া অন্যদেরকে পড়াবে। এবং ক্লাস
2, 3, 5 যারা পড়াশোনা করেছেন তাদেরকে তার নিচের ক্লাসে পড়াবে, এবং ওই শিক্ষকদের বেতনের জন্য এই গ্রামের লোকেরই চাঁদা তুলে ওই শিক্ষককে বেতনও দেবে, এবং এই যে স্কুলগুলির তার যে সংস্কার করতে হয় এটাও করবে, বইপত্র কিনতে হয় এটাও করবে। এই কারণেই জনশিক্ষা আন্দোলনের কর্মীরা যখন মাঠে নামেন, প্রথম চ্যালেঞ্জটাই হচ্ছে আগে যে শিক্ষা আমাদের দরকার, পড়াশোনা করতে হবে, এই সচেতনতা, এই চেতনা জাগ্রত করেছে, প্রথম করতে হয়েছে জনগণকে, প্রজাদেরকে। তারপরে গিয়ে চেতনা যখন আসলো না আমার শিক্ষার দরকার আছে, এই বুধ যখন আসলো, তখনই তো একটা গ্রামের লোকরা বসে হ্যাঁ আমার স্কুল করতে হবে। তখন মানুষের তো চেতনাই ছিল না এরকম, না সবার অংশগ্রহণ তারপর চেতনা জাগার পর অংশগ্রহণ। তাহলে অনেক কষ্টের মধ্যে দিয়েই, তখন তো রাস্তাঘাটও এরকম ছিল না, তখন যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল, এই যে কর্মকাণ্ড করলো। কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জনশিক্ষা আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে 484টা স্কুলের মতো যে আমরা করলাম বেসরকারি ভাবে, এটাকে সরকারি মর্যাদা দিন। তাহলে সরকারে যদি মর্যাদা হয় বা স্বীকৃতি দেওয়া হয়, তাহলে স্বীকৃতি যদি পায়, তাহলে ওই যে স্কুলে যারা পড়াশোনা করান শিক্ষক, তাদের বেতন সরকার দিতে হবে, দ্যাট মিনস রাজা দিতে হবে। তৎকালীন সময়ে রাজন নাম বললে রাজা দিতে হবে। এটাকে সরকারের স্বীকৃতি দেওয়ার জন্য বলল, কিন্তু মহারাজা এটাকে কর্ণপাত করল না। কিন্তু ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাউন সাহেব, তিনি এক্স মিলিটারি ছিলেন, ইংরেজ ব্রিটিশের। ওই ব্রাউন সাহেব তখন শিক্ষামন্ত্রী ছিলেন। ওই শিক্ষামন্ত্রী তখন হাতি দিয়ে জনশিক্ষা আন্দোলনের যে তারা যে দাবি করলেন যে তারা গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছে, 484টা স্কুল তৈরি করেছে, এটা তারা দাবি করছে জনশিক্ষা সমিতি, কিন্তু সব স্কুলে যেতে পারেননি। 300 কাছাকাছি স্কুল তিনি গেছেন, 3 শতাধিক ফিজিক্যালি ভিজিট করেছেন ব্রাউন সাহেব শিক্ষামন্ত্রী। এই যখন ভিজিট করলেন, এবং এই ব্রাউন সাহেব জানা গেল যে উনি খুব শিক্ষানুরাগী ছিলেন, ব্রিটিশ হতে পারে কিন্তু খুব শিক্ষানুরাগী ছিলেন। তখন চিন্তা করেছেন, আরে এই গ্রামের মধ্যে মানুষরা নিজের পরিশ্রম করে তারা স্কুল করছে, তারা এখানে পড়াশোনা করছে, এটা তো অকল্পনীয়। ওই সময় তিনি শিক্ষামন্ত্রী, ওনার যে পাওয়ার ক্ষমতা, এই ক্ষমতা অনুসারে 484টা স্কুলের মধ্যে 300 স্কুলকে তিনি স্বীকৃতি দিলেন। এখন স্বীকৃতি দেওয়ায় মহারাজা বীর বিক্রম কিশোর রাগ করলেন, খেপে গেলেন। কার উপর? ব্রাউন সাহেবের উপর, শিক্ষামন্ত্রী ব্রাউন সাহেবের উপর। তুমি কেন স্বীকৃতি দিলে? এখন তার মধ্যে মনে হয় তর্ক বিতর্ক হয়, বিতর্ক দেখা দেয়। কয়েক মাসের পরে ব্রাউন সাহেব শিক্ষামন্ত্রী পদত্যাগ করে তিনি আবার উনার দেশে চলে গেলেন। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার মধ্যে কি বোঝা যায়, এখন অনিচ্ছাকৃতভাবে যেহেতু স্কুল তৈরি করেছে এবং স্বীকৃতি পেয়ে গেল, তাতে খুব এখন জনশিক্ষা সমিতির যে আন্দোলন, তাতে ব্যাপক অংশের মানুষ, প্রজাদের অংশের মানুষ, জাতি উপজাতি, বেশিরভাগ উপজাতি অংশের মধ্যেই এটাতে ঢুকেছিল, তারা কাজ করছিল, এবং জাতি উপজাতি যারাই আসলো সমস্ত জায়গাতে স্কুল তৈরি করার জন্য চেষ্টা করেছে। এই থেকেই মানুষের মধ্যে চেতনার ভূত জাগে শিক্ষার পরে, যে আমার তো বাঁচতে হবে, আমার অর্থনৈতিক দাবি তার মধ্যে যুক্ত হয়। তাহলে এই শিক্ষাকে ভিত্তি করে, জনশিক্ষা আন্দোলনকে ভিত্তি করে ত্রিপুরা রাজ্যের শিক্ষার যে প্রজাদের অগ্রগতি, এই অগ্রগতির যে চেতনা সমৃদ্ধ হয়েছে, তার থেকে গণতান্ত্রিক আন্দোলনের, অর্থনৈতিক দাবি দেওয়া, রাজনৈতিক আন্দোলনের, তার মধ্যে ওই জনশিক্ষা সমিতির তার চিন্তা চেতনার মধ্যে স্পৃহা জন্মায় যে শুধু শিক্ষার আন্দোলন করলেই এখানে একটু বিস্তারিত জানতে হবে অমলেন্দু বাবু। এই যে ঠিক আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে জনশিক্ষা আন্দোলন কিভাবে গণ আন্দোলনের রূপ পায়, এবং সেটা আমরা যতটুকু জানি শুনি যে খুব দ্রুত জনশিক্ষা আন্দোলন গণ আন্দোলনের রূপ পেয়েছিল। এখন কত বছর, কারণ যেই সালটার কথা আমরা বলছি সেটা 1945, 2 বছর পর দেশ স্বাধীন হয়, এবং তারও 2 বছর পর ভারতভুক্ত হয় 49-এ। এখন কথা হচ্ছে এই সময়টাতে, এই 4 বছরে আন্দোলনের রূপটা কেমন ছিল, আন্দোলন কিভাবে বিস্তারিত হয়েছে, গোটা রাজ্যে কিভাবে বিস্তার লাভ করেছে, সেই জায়গাটা একটু জানতে হবে। ঠিক আছে, এই জায়গাতে আমি একটু বলি
যে দেখুন এই যে ব্রাউন সাহেব চলে গেল, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যে তখন তার মনে চিন্তা করলো এই যে জনশিক্ষা সমিতির যে আন্দোলন শুধু একটা শিক্ষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না, আচ্ছা, শুধু কুসংস্কার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই শিক্ষার চেতনা, রাজতন্ত্রের যে শোষণ ব্যবস্থার যন্ত্র, এই যন্ত্রের বিরুদ্ধে আগামী দিন প্রজাগণ লড়বে। আচ্ছা, এই চিন্তাধারাতেই ত্রিপুর সংঘ তৈরি করল। ত্রিপুরা রাজ্যে তখনকার সময়ে ভলেন্টিয়ার যারা ছিল, ত্রিপুর সংঘ, ত্রিপুর সংঘ। হ্যাঁ, ত্রিপুর সংঘ, এটা কি ত্রিপুর সংঘ? সংঘ এটা রাজাদের রাজা একটা তৈরি করেছে একটা অর্গানাইজেশন, যে জনশিক্ষা সমিতির তাকে তার পাল্টা হিসাবে, আচ্ছা, তার পাল্টা হিসাবে একটা সংগঠন তৈরি করেছে ত্রিপুর সংঘ। এই ত্রিপুর সংঘ ভলেন্টিয়ার্স যারা ছিল ওই সময় তৎকালীন সর্দার যারা ছিল এবং রাজ পরিবারের তার যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে সম্পূর্ণ ভোজ সভার একটা আয়োজন করে, আয়োজনের পরে সিদ্ধান্ত হয় তারা একটা মিছিল করবে, মিছিলের মধ্যে দিয়ে একটা আত্মপ্রকাশ করবে একটা সংগঠন। কিন্তু মানুষ কিন্তু জানতে চায় এই মিটিং এ এটা এই সংগঠনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি। আচ্ছা, আপনি রাজা, ত্রিপুর সংঘ আপনি তৈরি করবেন, সংগঠন তৈরি করবেন, করেন, কিন্তু এটার উদ্দেশ্য কি? এটা যদি শিক্ষার উদ্দেশ্য হয় তাহলে জনশিক্ষা সমিতির যে আন্দোলনের যে নেতৃত্বরা আছে এই নেতৃত্বরা এই সংগঠনের মধ্যে যুক্ত হতে পারবে। আচ্ছা, এটা তো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু দেখা গেল এই জনশিক্ষা সমিতির যারা নেতৃত্ব তাদেরকে ওই এটার মধ্যে নিমন্ত্রণ করলো না, কারণ বিতর্কত তার উদ্দেশ্য হচ্ছে, রাজার উদ্দেশ্য ছিল যে জনশিক্ষা সমিতিকে পাল্টা দেওয়া, যাতে জনশিক্ষা সমিতির যে এই যে তার যে কার্যক্রম এটা যাতে সে করতে না পারে তার জন্য ব্যবস্থা করা। কিন্তু তখন এটা তো প্রকাশ্যও বলতে পারছে না। যখন জনগণকে ভলেন্টিয়ার্সের মধ্যে, সর্দারের মধ্যে অনেক আছে লোক, চৌধুরীর মধ্যে অনেক লোক আছে যেটা শিক্ষাকে ভালোবাসে এবং জনশিক্ষা সমিতির কাজকে তারা প্রশংসা করেছে, তখন নেতৃত্বের যে তার এই যে নেতৃত্ব ছিল এবং নেতৃত্ব এই প্রজারা খুব তাদেরকে ভরসা করত, বিশ্বাস করত এবং বিশ্বাসের এই ফলে তাদেরকে এই ত্রিপুর সংঘ সমিতির, ত্রিপুর সংঘর যে কমিটি আছে, সভা আছে, এই সভাতে নিমন্ত্রণ জানার জন্য রাজাকে প্রেসার ক্রিয়েট করলো। আচ্ছা, সুধন্যকে তো মানলো, গ্রেপ্তার করলো ওই সময়, আচ্ছা, যে যাতে এখানে না আসতে পারে। তখন দশরথদেব বাদে পরে কি করেছে, যখন চাপ সৃষ্টি করা শুরু করলো মহারাজাকে, তখন না পারতে কয়েকজন দশরথ দেব বর্মাকে নিমন্ত্রণ না করে কয়েকজনকে নিমন্ত্রণ করলো। হেমন্ত, আচ্ছা, অকুরদেব বর্মা তাদেরকে নিমন্ত্রণ করলো। মানে কোথায় সেই ভোজে নিমন্ত্রণ, মিছিলে যাওয়ার জন্য? হ্যাঁ, ভোজে। আচ্ছা, নিমন্ত্রণ যখন করলো তখনই সেখানে কথাবার্তা উঠলো যে শিক্ষাকে আরো সম্প্রসারিত করা, এইসবের মধ্যে কথা উঠলো। তখন এখানে তর্ক বিতর্ক হলো। যাই হোক, লাস্ট পর্যন্ত তাদের কমিটি যখন তৈরি করলো, জনশিক্ষা সমিতির এইসব বাদেই তার যে লোক, মহারাজার যে বিশ্বস্ত লোক, এই বিশ্বস্ত লোককে নিয়ে ত্রিপুর সংঘ কমিটি গঠন করলো। কমিটির অ্যাডভোকেট ললিত মোহন দেব বর্মা সম্ভবত, উনি হচ্ছেন ত্রিপুর সংঘের প্রেসিডেন্ট। এবং এই ত্রিপুর সংঘকে রাজা একটা এটা দিল, আপনার স্বাধীন দিল কি, যে বন্দুক অস্ত্র ব্যবহারের যে লাইসেন্স প্রদান করা হয়, এই লাইসেন্স প্রদানের ক্ষমতা এই ত্রিপুর সংঘের কাছে দিল। তাহলে পরে দেখা গেল এর মানে অর্থ হচ্ছে যে কে কে বন্দুক ব্যবহার করবেন এটা পুরাটা ত্রিপুর সংঘের কাছে যখন ক্ষমতা পেল, এর অর্থ হচ্ছে যে জনশিক্ষা সমিতির যে ব্যাপক প্রচার, ব্যাপক আন্দোলন, এটাকে প্রতিহত করতে গেলে তাকে সশস্ত্র ভাবে যদি করতে হয়, মোকাবেলা করতে হয়, তাহলে তারা ত্রিপুর সংঘ এটার যাতে প্রস্তুত থাকে, এই যে দৃষ্টিভঙ্গিতে ত্রিপুর সংঘ গঠন হলো, এটাই আমরা মানুষের কাছে এই কথাই বলি। এখন এই ত্রিপুর সংঘ এরপর কি মানে কখনো কি অদূর ভবিষ্যতে, মানে তারপর ঘটনাটা হওয়ার পর কখনো কি সশস্ত্র আন্দোলন কিছু হয়েছিল এই ব্যাপারে? না, কারণ হলো কি, ত্রিপুর সংঘ যখন করলো তার পরের বছর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য মারা গেলেন, প্রয়াত হলেন 1947। এইদিকে আবার যেটা বলছিলেন, আমাদের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় 47। তখন মহারানী কাঞ্চনপ্রভা দেবী কি করবে, নাবালক তখন কিশোর বিক্রম, তখন নাবালক
এর আগে মরার পরেই তখন ব্রিটিশ অধীনেই ছিল, তখন ওই যোগাযোগ করেছিল ব্রিটিশের সঙ্গে, তখন তো ব্রিটিশ যাই ভাব, চলে যাবে ভাব, যোগাযোগ করেছিল, অ্যাকসেশন অফ এটাতে সইও করেছে। তখন যখন 15ই আগস্টে, যখন কয়েক মাস পর যখন স্বাধীনতা ঘোষণাই হয়ে গেল 15ই আগস্ট, তখন কেন্দ্রের ভারতের সরকার সঙ্গে মহারানী কাঞ্চনপ্রভা দেবী আলোচনা করেন, রেজেন্ট করা হয়, কাউন্সিল একটা করা হয়, ক্ষমতা অর্পণ করা হয় কাঞ্চনপ্রভা দেবীকে। তারপরে আপনার এরপরেই হচ্ছে যখন এদিকে এই কাজগুলি চলছিল, গণমুক্তি আরেকদিকে গণমুক্তি পরিষদের এই জনশিক্ষা সমিতির তারা নেতাকর্মীরা তখনই চিন্তা করলো যে এখন রাজনৈতিক লড়াই ছাড়া আচ্ছা আমাদের আর আগামী দিনে আমাদের অগ্রগতি হবে না। তাহলে রাজনৈতিক লড়াই বা গণ আন্দোলন করার চিন্তা ভাবনাটা কি দেশ স্বাধীন হওয়ার পর এলো? হ্যাঁ, আমরা স্বাধীন হওয়ার পরে 1948 সালে। আচ্ছা, তখন মে মাসে 15ই আগস্ট তখন আমাদের গণমুক্তি পরিষদ প্রথম যে বৈঠকটা মানে এটা সভা মিছিল আগরতলা শহরে প্রথম মিছিল হয় 1948 সালের 15ই আগস্ট। সেদিন 10,000 লোকের সমাবেশ হয়েছিল এবং সেই মিছিল এত গোপন ভাবে, এটা গোপনীয় ভাবে যোগাযোগ বা মিছিলটা আয়োজন করা হয়েছিল দুর্গা চৌধুরী পাড়াতে, যারা চারিদিকের পায়ে হেঁটে সেই আপনি মানে ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে কমলপুর বলুন, কৈলাসহর বলুন বা সেদিকে সাবরুম বলুন, বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে, তো তখন তো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, পায়ে হেঁটে এসে 1948-এর 15 আগস্টের আগে জমায়েতটা কোথায় হয়েছিল? দুর্গা চৌধুরী পাড়া। এই পাড়াতে যদি জায়গা না হতো তাহলে সেই আমরা কামালঘাট বা যে পাশাপাশি যে এরিয়াগুলো, যে গ্রামগুলা, সেখানে বিভিন্ন জায়গাতে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা হয়েছিল। কিন্তু কিচ্ছু জানতে পারেনি মহারাজার যে মিলিটারি বা তার যে প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন, তারা কিন্তু কেউ টেরও পাননি, জানতেও পারেনি। সেই সমাবেশটা কিসের জন্য ছিল, সেই মিছিলটা? সে প্রথম যে মানে রাজার শাসন থেকে আমরা মানে মুক্তি লাভের জন্য যে প্রথম যে মিছিলটা আগরতলা শহরে 15ই আগস্ট হয়েছিল, সেদিনকার 10,000 লোকের সমাবেশ। এবং যেটা আমরা গর্বের সঙ্গে যেটা বলি, যেটা আমরা অন্যের বা বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দল, তাদের সামনে যেটা আমাদের পরিষ্কার বক্তব্য, যে অনেকে বলে গণমুক্তি পরিষদ ক্ষমতা লোভী বা এই সমস্ত, কিন্তু গণমুক্তি পরিষদ যদি ক্ষমতা দাবিদার থাকতো, ক্ষমতা দখলের এই সমস্ত যে ইচ্ছা থাকতো, তাহলে সেদিন আগরতলা শহরে 10,000 লোকের সমাবেশ বলুন তো, সেই 1948-এর 15ই আগস্ট ইচ্ছা করলে রাজবাড়িতে যে সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর কাছে যা গুলি থাকতো, সমস্ত কিছু সব শেষ হয়ে যেত, রাজবাড়িটা দখল হয়ে যেত, করতে পারত। কিন্তু আমাদের যে গণমুক্তি পরিষদের সেদিনকার যারা নেতৃত্বে ছিলেন, তাদের কিন্তু এটা কোনোদিনই চিন্তার মধ্যে এটা আসেনি, বা এটা আমাদের চিন্তাও আমরা করি না যে রাজবাড়ি দখল করব, জোরে বড়ে কৌশলে এইটা করব, এটা না। আমরা আমাদের দাবি যে প্রজার ভূতে আমরা সরকার চাই। ঠিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত যেটা বলা হয় যে এই জনশিক্ষা আন্দোলন, প্রথমে স্কুল স্থাপন, রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুল স্থাপন এবং ব্রাউন সাহেব যারা সেই স্কুলগুলো স্বীকৃতি পাওয়া, তারপর ত্রিপুর সংঘ মানে মহারাজের প্রয়াত হওয়া, শেষ মহারাজের প্রয়াত হওয়া, সবকিছু মিলিয়ে তারপর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীনের পর তারপর আপনি বলছেন সেটা গণ আন্দোলনে, গণমুক্তি পরিষদে টার্ন হল। এখন কথা হচ্ছে যে জনশিক্ষা আন্দোলনের সার্থকতাটা কোন জায়গায়? আমার অনুষ্ঠানে তো সময় ফুরিয়ে যাচ্ছে, কারণ একটা আন্দোলন, এত বছরের একটা আন্দোলন, এত দিনের সময় শুনতে একটা সময় লাগবে। কিন্তু যেটা আমাদের আজকের বিষয়, জানার বিষয়, এবং তার সঙ্গে আরো কিছু প্রাসঙ্গিক ব্যাপার আছে যে বর্তমানে কিভাবে প্রাসঙ্গিক, কথা হচ্ছে যে আজকের তারিখে দাঁড়িয়ে যদি আমরা বলি যে ৭৯তম জনশিক্ষা দিবস যখন পালন করা হচ্ছে, এই জনশিক্ষা আন্দোলনের সার্থকতাটা কোথায় আজকের তারিখে? বলুন। দেখুন, জনশিক্ষা আন্দোলনের সার্থকতা ত্রিপুরা রাজ্যের মানুষের এখন পর্যন্ত যা অগ্রগতি হয়েছে জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। আচ্ছা, এটা বলা যায় আমাদের আমরা জানি যে
1948 সালে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষণা হয়। হুম, এই যে 1948 সালের মে মাসে হুম, মুক্তি পরিষদের যে কমিটি গঠন হয়, জন্ম হয়, হুম, গণমুক্তি পরিষদ, যিনি সভাপতি দশরথ দেব, হুম, একটা রাজনৈতিক একটা সংগঠন তৈরি হলো, যেটা বলেছিলাম। এটা কিন্তু আত্মগোপন অবস্থায়, হুম, এবং তখন সবচেয়ে পরিচিত আমাদের ত্রিপুরা রাজ্যে বীরেন দত্ত, হুম, কমিউনিস্ট পার্টির নেতা, হুম, জনশিক্ষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, পরামর্শদাতা হিসেবে ছিলেন, সাহায্য করতেন যেখানে সাহায্যের দরকার, নানানভাবে সহযোগিতা করেছেন। এবং গণমুক্তি পরিষদের যেদিন আত্মগোপন অবস্থায় মিটিং হয়, জনশিক্ষা সমিতির সদস্য না হলেও ত্রিপুরা রাজ্যের রাজতন্ত্রের শোষণের বিরুদ্ধে সংগ্রাম, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, এরকম কয়েকজনকে গ্রেপ্তার করেছে 1948-এ। আচ্ছা, আপনার কানু সেনগুপ্ত, হুম, বংশী ঠাকুর, হুম, প্রভাত রায়, প্রভাত রায়। হুম, তাদেরকে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে, বাকিরা আত্মগোপনে চলে গেছে। তখন বীরেন দত্ত, দশরথ দেববর্মা, অগর দেববর্মা, সুধীন্দ্র দেববর্মা বলুন, ওনারা সব আত্মগোপনে। হুম, আত্মগোপন অবস্থায় লক্ষ্মীকান্তর বাড়িতে একটা মিটিং এ সদর উত্তরে হুম, মে মাসে আমাদের মুক্তি পরিষদ প্রথম কমিটি গঠন হয়। হুম, এখানেই সভাপতি হয়েছেন, যেটা প্রথম আপনি শুরু করেছিলেন সেকেন্ড টাইমে, যে সভাপতি হয়েছেন দশরথ দেববর্মা, হুম, সাধারণ সম্পাদক হয়েছেন অগর দেববর্মা। হুম, এখন এই হলো রাজনৈতিকের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম কমিটি। হুম, এখন এখান থেকে যখন আত্মগোপন অবস্থায় শুরু করা হয় সংগ্রাম, গণমুক্তি পরিষদের সংগ্রাম, যেটা উনি বলেছেন, এরপরেই রাজনৈতিক স্লোগান উঠল, রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক স্লোগান। প্রজার ভূতে। কি রাজনৈতিক স্লোগান? প্রজার ভোটে সরকার চাই। আচ্ছা, তখন প্রজার ভোটে সরকার চাই এই কথা উঠল। হুম, তখন দেওয়ানি শাসন, হুম, এবি চ্যাটার্জিকে দিয়ে দেওয়ানি শাসন চলছে, আইএস অফিসার হুম, ভারত সরকার নিযুক্ত করেছে। হুম, তখন দেওয়ানি শাসন হলেও দেখা যায় রাজন্য আমলে যে শোষণের অবস্থা, হুম, প্রজাদের যে অবস্থা ছিল, জনগণের যে অবস্থা ছিল, হুম, তার কোনো মৌলিক কোনো পরিবর্তন নাই। আচ্ছা, আচ্ছা, একই শোষণ, হুম, সিস্টেমটা পাল্টেছে, কিন্তু মহাজনী শোষণ, জমিদারি শোষণ, এটা অনবরত চলছে। এবং প্রজাদের তার যে শিক্ষার অগ্রগতি, নানান রকমের যে তার যে অর্থনৈতিক অগ্রগতি, এই অগ্রগতির সমস্ত কিছু এটা চলছে, এটা স্তব্ধ হয়ে যাচ্ছে, নাই। তখনই এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে তখন যারা যুক্ত করলো আপনার প্রজার ভোটে সরকার চাই, তার সঙ্গে আরো কিছু যুক্ত করলো, যেমন আপনার দেওয়ানি শাসন দূর হোক, বিনা শর্তে রাজবন্দীদের মুক্তি চাই, পুলিশি জুলুম বন্ধ করো, বিনা বিচারে কাউকে আটক করা চলবে না। এই কয়েকটা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে, যেটা বললো 10,000-এর মতো গাড়ি নেই, তখন তো এরকম অবস্থা, পায়ে হেঁটে 4 দিন 5 দিন, এদিকে কমলপুর, এদিকে সাবরুম, এদিকে ধর্মনগর, পায়ে হেঁটে রাত্রে আত্মগোপন অবস্থায় থেকে, যাতে ওই সময় পুলিশ যাতে টের না পায়, তখন পুলিশ তো তখন অ্যারেস্ট করে, তখন পুলিশ যাতে টের না পায়, প্রশাসন যাতে টের না পায়, এভাবে পায়ে হেঁটে 3-4 দিন পায়ে হেঁটে, কোথায় স্নান, কোথায় খাওয়া, আমরা বুঝতে পেরেছি আত্মগোপন থেকে ওরা লড়াই করেছে। এই লড়াইগুলোই মধ্য দিয়ে যখন আমাদের ত্রিপুরা রাজ্যে 1950-এ যখন লোকসভা নির্বাচন হয়, সাধারণ নির্বাচন, এই সাধারণ নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে 2টা আসন তখনও ছিল, যদিও এটা কোনো, এখন তো এসটি রিজার্ভ, তখন রিজার্ভ ছিল না, 2টি আসন। এই 2টি আসনে তখন কমিউনিস্ট পার্টি ও তখন পুলিট ব্যুরো তখন ভারতটিকে সিদ্ধান্ত করতে পারেনি, তার মতানৈক্য চলছে। এই সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে যোগ দেবে কি দেবে না আলোচনা চলছে। কিন্তু এদিকে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা রাজ্যের গণমুক্তি পরিষদ সিদ্ধান্ত করছে তারা এটা করবে, লড়াই করবে, ভোটের ময়দানে লড়াই করবে। এবং পরে পার্টির কেন্দ্রীয় কমিটি বা পলিট ব্যুরো থেকে তারাও অনুমোদন হয়েছে। তো 2টি আসনে লড়াই করলো আত্মগোপন অবস্থায়, দশরথ দেববর্মা থেকে দশরথ দেব হয়ে গেল। এখন এই আত্মগোপন অবস্থায় লড়াই করার পর
যখন বিপুল ভোটে কমরেড দশরথ দেব, কমরেড বীরেন দত্ত এই দুজন যখন জিতলেন, তখন ত্রিপুরা রাজ্যের ছোট্ট ত্রিপুরা রাজ্য, ছোট্ট পাহাড়ি রাজ্য, এই পাহাড়ি রাজ্যে তার যে জনশিক্ষা আন্দোলনের যে তাৎপর্য, জনশিক্ষা আন্দোলনের গুরুত্ব, গণমুক্তি পরিষদের যে গুরুত্ব, মুক্তি পরিষদের যে গুরুত্ব, তার যে কিভাবে তার যে লড়াই সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম, গেরিলা বাহিনীর সংগ্রাম, কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম, কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম, এই সাংস্কৃতিক আন্দোলন সংগ্রাম, এই সমস্ত কিছু সংগ্রামের যে তার যে ভূমিকা, তার যে কার্যকলাপ, এটা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের মানচিত্রের মধ্যে ত্রিপুরা যুক্ত হলো। এই যে ত্রিপুরা যখন যুক্ত হলো, ভারতবর্ষের মানুষ তখন বুঝতে পারলো। ওই তারপরেই দশরথ দেববর্মার উপর যে অ্যারেস্ট ওয়ারেন্ট এবং কিছু বন্দী যারা ছিলেন, গ্রেপ্তার পরোয়ানা ছিলেন, তাদেরকে মুক্তি দেওয়া হলো এবং দশরথ দেববর্মা যখন এমপি হলেন, নির্বাচিত হলেন, তখন তিনি মুক্তি। সেখান থেকে এই যে জনশিক্ষা থেকে গণমুক্তি পরিষদ এবং পরবর্তী সময়ে 1949-এর পরে ত্রিপুরায় কংগ্রেসী শাসন একতরফাভাবে 1977 সাল পর্যন্ত, এই সময়ের মধ্যে যে আন্দোলন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে আন্দোলন, গণমুক্তি পরিষদের নেতৃত্বে যে আন্দোলনগুলা, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং জনশিক্ষা সমিতি, পরবর্তী সময় গণমুক্তি পরিষদ, এই যে মানে শিক্ষার যে গুরুত্ব বা অন্যান্য ত্রিপুরা রাজ্যের যে উপজাতি বলুন বা অন উপজাতি বলুন, সবার যে আর্থিক অবস্থার পরিবর্তনের যে দাবি, যে এই যে শরণার্থীদের পুনর্বাসনের দাবি, বিভিন্ন দাবি পরিপ্রেক্ষিতে ধারাবাহিক যে আন্দোলন, এই আন্দোলনের পরে 1978 সালে যে প্রথম বামফ্রন্ট সরকার আসে, সেই সরকারের এবং প্রথম বামফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী হন দশরথ দেব। দশরথ দেবের ত্রিপুরাতে শিক্ষা প্রতিষ্ঠার জন্য, জনশিক্ষা সমিতি গড়ে তোলার জন্য বা ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ গড়ে তোলার জন্য, সামগ্রিক শিক্ষা পরিবর্তনের জন্য, শিক্ষা বিস্তারের জন্য, উপজাতিদের মধ্যে বা অনুপজাতির মধ্যে সামগ্রিকভাবে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য যে লড়াই, সেই 1945-এর 27শে ডিসেম্বর সেখানে যে যার শুরু, উনি পরবর্তী সময় শিক্ষামন্ত্রী হলেন প্রথম বামফ্রন্ট সরকারের। এবং নিশ্চয়ই আমরা সবাই দেখেছি যে প্রথম বামফ্রন্ট সরকারের শিক্ষামন্ত্রী হওয়ার পরেই সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পৌঁছে, মানে শিক্ষার যে সুযোগটা পৌঁছে দেওয়ার জন্য গ্রামাঞ্চলে স্কুল গড়ে তোলা, এই যে মানে তার যে সুফল, তার যে ফল, তার যে কার্যকরী রূপ দেওয়া, এটা তো একজন নায়ক, মানে জনশিক্ষা সমিতি। আমি শুনলাম, কিন্তু এখানে এই পুরোটা ঘটনা শোনার পর বা আপনাদের পুরো ইতিহাসটা শোনার পর জনশিক্ষা আন্দোলনের আমরা বুঝতে পারছি বর্তমানে শিক্ষার প্রেক্ষাপটে আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। তাহলে আরো অনেক কিছু জানা যেত যে বর্তমানে কিভাবে প্রাসঙ্গিক। কিন্তু কথা হচ্ছে যে মতাদর্শগত সংগ্রামকে অবহেলা করেছে বামফ্রন্ট, এটা আমরা শুনতে পাই। এই জায়গাটা বিশেষ করে উপজাতি এলাকায়, নৃগোষ্ঠীদের এলাকায়, এটা কি এটার সঙ্গে শিক্ষা আন্দোলনের কি কোনো মানে যোগ আছে, যোগসূত্র আছে, প্রাসঙ্গিক কি এখানে ব্যাপারটা? না, প্রাসঙ্গিকতা সেখানে অন্যভাবে বলা যেতে পারে যে ধারাবাহিকভাবে সেই জনশিক্ষা সমিতি, পরবর্তী জনশিক্ষা সমিতি হওয়ার পরেই ত্রিপুর সংগঠিত আলোচনা আমরা তুলে আনলাম যে গণমুক্তি জনশিক্ষা সমিতি এবং গণমুক্তি পরিষদকে মোকাবেলা করার জন্য যাহাকে নির্মূল করে দেওয়া যায়, এই জন্য শুরু থেকেই ত্রিপুর সংঘ থেকে আজকে ত্রিপুরা মাথা পর্যন্ত এগুলা একই সূত্রে এরা মানে সৃষ্টি। আচ্ছা, আপনার যে আমরা জানি যে এই যে 184 জন রাজা আপনি বলেছেন, 184 জন রাজা ত্রিপুরার যে মূলত ত্রিপ্রাসাদের জন্য, আজকে যারা ত্রিপ্রাসাদ বলে চিৎকার করে, তারা তো কিছু করেনি। আপনি যদি কিছু করার ইচ্ছা থাকতো, ককবরক বাসার জন্য আজকে যে বিভিন্ন হইচই হচ্ছে, ককবরক বাসা সেই সময়ে রাধামোহন ঠাকুর এবং একজন দৌলত আহমেদ নামে দুইজন মিলে একটা বই রচনা করেছিলেন, ককবরক শিক্ষার জন্য যে বই, সেই বইটা কিন্তু স্বীকৃতি দেননি মহারাজা। সেই বইটাকে মহারাজা স্বীকৃতি দেননি। আরো বলছি, না অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটু বলছি, যদি এতই শিক্ষা চেতনা মানে শিক্ষা বিস্তারের ইচ্ছা থাকতো, রাজা
প্রজাদের জন্য, তিপ্রাসেদের জন্য, আজকে উপজাতির জন্য এত যদি মানে মনে ইচ্ছা থাকতো বা খুব করার ইচ্ছা থাকতো, বাসনা থাকতো, তাহলে কিন্তু সেই সময়কার দেখবেন শিক্ষামন্ত্রী কোথেকে এনেছেন, সেই ব্রিটেন মিলিটারি একজন, সেই সময়কে শিক্ষিত ছিলেন। এই রাধামোহন ঠাকুর ছিলেন শিক্ষিত, বিদেশ থেকে শিক্ষা নিয়ে এসেছেন। সুরেন্দ্রমোহন দেববর্মন উনি শিক্ষা মানে বিদেশ থেকে শিক্ষা নেন, তাদেরকে শিক্ষামন্ত্রী করতে পারতেন, উনি কিন্তু করেননি। যাতে যদি উনি করে থাকেন তাহলে নিজেদের মধ্যে যে ক্ষমতার যে কোন সময় ক্ষমতা নিয়ে দখল করে বা এই সমস্ত বিভিন্ন আসলে নিজেদের লোককে তিপ্রাসদেরকে বিশ্বাস করতেন না রাজারা কখনো। আমাদের এই যে যারা রাজকার্য পরিচালনা করতেন কতজন তিপ্রাসা ছিলেন? আচ্ছা, তিপ্রাসা নেই। ওকে, আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলে আমি প্রশ্ন উত্থাপিত করলে না, আপনারা যে কারণে পাবেন না। যেটা বলেছিলেন যে ওই মানে রাজনৈতিক মতাদর্শ ব্যর্থতার যে কথাটা আপনি বলেছিলেন, রাজনৈতিক মতাদর্শ ব্যর্থতার কথা সেভাবে না বললেও সেটা আজকে যে আপনি আমরা আজকে যে হল সভা হয়েছে সেখানে গণমুক্তি পরিষদের যিনি সভাপতি উনি পরিষ্কার বলেছেন ব্যর্থতা তো আছেই, আমাদের ব্যর্থতা আছে বলেই তো আজকে অনেকেই আমাদের মানে পরিবারের লোকরাও অনেকেই মানে যারা কমিউনিস্ট পরিবারের গণমুক্তি পরিষদের পরিবারের লোকেরা তো কিছু ভুল বুঝে গেছে, আমরা অস্বীকার করছি না, গেছে বলেই তো আজকে আমরা 20টা বিধানসভা আসনের মধ্যে আমাদের একটাও নেই। তারপরে আমরা এই এদেশীয় এলাকায় আমরা নেই। আমাদের নিশ্চয়ই কোনো জায়গাতে আমাদের গ্যাপ আছে। 25 বছর এক নাগারে ক্ষমতায় থাকা, এর আগেও 10 বছরে থাকা, সেই সময়ে যেভাবে মানে আমরা সুযোগ সুবিধাগুলো পৌঁছে দিয়েছি, অভাব অভিযোগগুলা মানে এটার পূরণ করার জন্য, তার যে বিভিন্ন অভাবগুলা পূরণ করার জন্য ব্যবস্থাগুলো আমরা করেছি। কিন্তু তার সঙ্গে রাজনৈতিক যে তার যে আহ্বান, তার যে যেটা করা দরকার রাজনৈতিকভাবে তাকে আর একটু মানে চেতনা আরো তুলে আনা, তার মধ্যে পৌঁছে দেওয়া, এই কাজটার মধ্যে আমাদের নিশ্চয়ই কোনো না কোনো আমাদের গ্যাপ রয়েছে, যার জন্য গ্যাপ নিশ্চয়ই ছিল। রাজনৈতিকভাবে আমরা সুশিক্ষিত করে গড়ে তুলতে পারিনি, চেতনাটা পৌঁছে দিতে পারিনি, যার জন্যই আজকে এই জায়গাটা আমাদের। সময় বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, সময় বাবু আপনাকেও এবং অমলেন্দু বাবু আপনাকেও। সময় ফুরিয়ে গেছেন, আর অনেক কিছু জানার ছিল, বিশেষ করে যখন ককবরকের কথা উঠেছে, ককবরক ভাষার কথা, ককবরক লিপির কথা। বামফ্রন্ট আমলেই ককবরক ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু কেন লিপিটা নির্ধারণ করা তখন গেল না বা হলো না, সরকারিভাবে তা কেন করা গেল না, কেন আজও করা গেল না, সেসব বিষয় নিয়ে অবশ্যই যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে আরো একদিন আলোচনা হবে। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ ভ্যানগার্ডের আজকের আমাদের যে টক শো, জনশিক্ষা আন্দোলন, যে একটা ঐতিহাসিক জনশিক্ষা আন্দোলন এবং ৭৯তম জনশিক্ষা দিবস আজ পালন হলো, তার প্রেক্ষাপটটা কি ছিল, সেই আন্দোলন কেন হয়েছিল এবং আন্দোলন হওয়ার ফলে কি হয়েছিল, রাজ্যে কি কি পরিবর্তন হয়েছিল, তা সব জানার চেষ্টা করলাম এবং খুব বিস্তারিত আলোচনা করেছেন আজ অমলেন্দু বাবু এবং সমীর বাবু। তা আপনারা নিশ্চয়ই জেনেছেন, কিন্তু তারপর কি অবশ্যই আমরা ধারাবাহিকভাবে যখন অনেকগুলো অনুষ্ঠান করি তখন এই প্রশ্ন, আজকের যে প্রশ্নগুলো ছিল, জনশিক্ষা আন্দোলনের পর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি আমূল পরিবর্তন এসছে এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সেই জনশিক্ষা আন্দোলনকে আমরা কিভাবে প্রাসঙ্গিক করতে পারি, সেসব বিষয়ে নিশ্চয়ই আরো একদিন আলোচনা হবে। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।